ছিল মনে আছে? স্যার অটোকয়েড। ভেরি গুড। হ্যাঁ, অটোকয়েডস এর নাম বলো দেখি কিছু। সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস। করলে এর পরপরই চলে আসে কোনটা? লিউকোট্রিনস। তারপর প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস। তারপর অ্যাক্টিভ পেপটাইডস। এর মধ্যে কিছু আছে ভাসোকনস্ট্রিক্টরস, কিছু ভাসোডাইলেটরস। আর কি আছে? সাম সাইটোকাইনস। ঠিক আছে। এর মধ্যে আমরা হিস্টামিন এন্ড সেরোটোনিন রিলেটেড ডিসকাশন লাস্ট ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা বাকিটুকু ডিসকাশনে যাব, মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস। তো হিস্টামিনের সোর্স, হিস্টামিনের রিসেপ্টর, এগুলোর ফিজিওলজিক্যাল ইফেক্টস, হিস্টামিনের ক্লিনিক্যাল ইউজ, কি বলছি আমরা, যেতে পারে। আর হিস্টামিনের রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট হিসেবে অ্যান্টিহিস্টামিনস, H1 রিসেপ্টর ব্লকার এন্ড H2 রিসেপ্টর ব্লকারস, এগুলোর ইউজ আছে, এগুলো ডিসকাস করা হয়েছে। আর সেরোটোনিনেরও কোনো, আর 5-HT 5 হাইড্রোক্সিট্রিপটামিন, এটারও কোনো ক্লিনিক্যাল ইউজ নাই। যেটা ইউজ হয় সেটা হচ্ছে 5-HT অ্যাগনিস্টস এন্ড অ্যান্টাগনিস্টস। তো এগুলোর আমরা ইউজ গত ক্লাসে বলে ফেলেছি। তো আজকে আমরা চলে যাই নেক্সট ডিসকাশন এই অটোকয়েডস এর, সেটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিনস, লিউকোট্রিনস, মূলত এগুলো। তো এই রিলেশনে একটা টার্ম আমরা বলবো, সেটা হলো ইকোসানয়েডস। টার্মটার সাথে তোমরা পরিচিত আছো? ইকোসানয়েডস বায়োকেমিস্ট্রিতে পড়ে আসার কথা। হ্যাঁ, হোয়াট ইজ ইকোসানয়েড বলো, ডিফাইন ইকোসানয়েডস। ঠিক আছে, 20 কার্বন অ্যাটম polyunsaturated fatty acids derived from arachidonic acid, breakdown of membrane phospholipid product, that is arachidonic acid, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, এগুলোকেই বলা হয় ইকোসানয়েডস, কারণ এরা মেমব্রেন ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে আগে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় বাই দ্য এনজাইম। এখানে কোন এনজাইম কাজ করে? মেমব্রেন ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়। এনজাইমের নাম কি? নো, সাইক্লোঅক্সিজেনেজ এর পরের স্টেপে, এখানে না। ফসফোলিপিড ব্রেকডাউন করবে কোন এনজাইম? ফসফোলাইপেজ A2 না, ফসফোলাইপেজ A2। হ্যাঁ, ফসফোলাইপেজ A2 দ্বারা মেমব্রেন ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে একদিকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়, আর সাইড বাই সাইড আরেকটা জিনিস তৈরি হয়, সেটাও একটা অটোকয়েড, সেটা হলো প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। আর মূল পাথওয়েতে চলে যায় অ্যারাকিডোনিক অ্যাসিড। এই অ্যারাকিডোনিক অ্যাসিড আবার ফার্দার দুইটা লাইনে চলে যায় বাই টু এনজাইমস। একদিকে হলো সাইক্লোঅক্সিজেনেস, সংক্ষেপে বলা হয় কক্স, আর একদিকে হলো লাইপোঅক্সিজেনেস, ইন শর্ট বলা হয় লক্স। তাহলে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম দিয়ে এই সাইক্লোকক্স পাথওয়ে, যেটা এই পাথওয়েতে তৈরি হয় ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস ইনক্লুডিং থ্রম্বোক্সিন A2। তাহলে কক্স পাথওয়ে দিয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে বাই দ্য এনজাইম সাইক্লোঅক্সিজেনেস তৈরি হয় ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, প্রোস্টাগ্ল্যান্ডিন D, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, এইসব। আর লক্স পাথওয়ে দিয়ে বাই দ্য এনজাইম লাইপোঅক্সিজেনেস তৈরি হয় লিউকোট্রিনস। লিউকোট্রিনসও আবার বিভিন্ন রকম আছে, লিউকোট্রিন B2, C2, D2, E2। তো এর মধ্যে লিউকোট্রিন B2 যেটা, এটা হচ্ছে কেমোট্যাকটিক অ্যাক্টিভিটি শো করে, আর CDE এরা হলো ব্রঙ্কোকনস্ট্রিক্টর ইফেক্ট মেইনলি, এই কারণে এটা ইম্পর্টেন্ট বেশি। তো ঠিক আছে, তাহলে এই হলো পাথওয়ে অফ
membrane phospholipid breakdown or arachidonic acid metabolism. একদিকে কক্স পাথওয়ে আর একদিকে লক্স পাথওয়ে। এদিকে হলো কক্স দিয়ে ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস এন্ড থ্রম্বোক্সিন A2 আর একদিকে হচ্ছে ডিফারেন্ট লিউকোট্রিনস। এখন এই যে ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড লিউকোট্রিনস অর ইকোসানয়েডস, এরা আসলে আমাদের বডির অলমোস্ট অল টিস্যুতে এরা সিনথেসাইজ হয় এবং নরমালি ফিজিওলজিক্যালি আমাদের বডিতে এইসব প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, এদের প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এদের কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে। তো তোমাদের এটা রিটেনের একটা পেইড কোশ্চেন, এটা প্রায়ই আসে। রাইট ডাউন দ্য physiological roles of eicosanoids or write down the physiological roles of prostaglandins and or leukotrienes, এভাবে রিটেনে কোশ্চেন আসতে পারে। তো এগুলো তোমাদের একটা ইন শর্ট জিস্ট যে ইফেক্ট গুলা, ফিজিওলজিক্যাল রোল গুলো, এগুলো তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, রিটেনে যাতে আসলে লিখতে পারো। তো what are the physiological roles of eicosanoids or prostaglandins and leukotrienes? তো নাম্বার 1 রোল আমরা বলি protection of GI tract mucosa. Protection of GI tract mucosa. Regulation of renal perfusion and renal tubular function. Regulation of vascular tone and permeability. Regulation of coagulation and fibrinolysis. Regulation of bronchodilation and bronchoconstriction. Regulation of pain threshold. Regulation of uterine function, embryo implantation and parturition. Regulation of sleep-wake cycle. Regulation of temperature homeostasis. Regulation of intraocular pressure. These are the different physiological roles of different eicosanoids. কি বললাম আমরা? Protection of GI tract mucosa, regulation of renal perfusion and renal tubular function, regulation of vascular tone and permeability, regulation of coagulation of fibrinolysis, regulation of bronchodilation and bronchoconstriction, regulation of pain threshold, regulation of uterine function, embryo implantation and parturition, regulation of sleep-wake cycle, regulation of temperature homeostasis, regulation of intraocular pressure. এগুলো অ্যাজ এ হোল বলা হলো। তো এগুলোর আবার ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনের কিছু রিলেটিভ স্পেসিফিসিটি আছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন E2 and I2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 and I2 এগুলো মূলত রিলেটেড উইথ প্রোটেকশন অফ GI tract mucosa, regulation of renal function, renal perfusion, renal tubular function, regulation of vascular tone and permeability. এর সাথে এগুলো রিলেটেড। তো রেগুলেশন অফ ভাস্কুলার টোন অ্যান্ড পারমিয়াবিলিটি এর মধ্যে প্রোস্টাসাইক্লিন, দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ড I2 অ্যান্ড থ্রম্বোক্সিন A2, এটা রিলেটেড। কোয়াগুলেশন অ্যান্ড ফিব্রিনোলাইসিস রেগুলেশনের সাথে থ্রম্বোক্সিন A2 অ্যান্ড প্রোস্টাসাইক্লিন অ্যান্ড অলসো প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এগুলো রিলেটেড। আর ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কোডাইলেশনের সঙ্গে রিলেটেড হচ্ছে লিউকোট্রিন। লিউকোট্রিন আসলে ব্রঙ্কোস্পাজম করে, ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, আর ব্রঙ্কোডাইলেশন করে এরা করে না। তো আমরা থেরাপিউটিক্যালি ইউজ করি এই, যেহেতু লিউকোট্রিন ব্রঙ্কোস্পাজম আর ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, তো থেরাপিউটিক্যালি আর ক্লিনিক্যালি ইউজ হয় লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ জাফিরলুকাস, মন্টেলুকাস। এরা হলো লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। এই বেসিসে এটাকে ডেভেলপ করানো হয়েছে, এই গ্রুপকে লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, তারা ব্রঙ্কোডাইলেটর হিসেবে ইউজ হয়। ফিজিওলজিক্যালি আমাদের বডিতে যেটা আছে সেটা হলো লিউকোট্রিন, সেটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম করে। আর তোমরা ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ গ্লোকোমা, এখানে যেসব ড্রাগ বলা হয়েছিল তার মধ্যে একটা গ্রুপ ছিল কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস। তার মানে রেগুলেশন অফ ইন্ট্রাকুলার প্রেসার, এখানেও প্রোস্টাগ্ল্যান্ডিনের রোল আছে। তো কোন কোন অ্যানালগ গুলো ইউজ হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি সামনে। তো
তাহলে তোমরা এটা রিটেনের জন্য রেডি করে রাখবে। রাইট ডাউন দ্য important physiological roles of different eicosanoids or different prostaglandins or leukotrienes. Now, another important question for your written exam. Write down the names of clinically important prostaglandin analogs along with their uses, clinical uses. Clinically important prostaglandin analog গুলো কি কি আর এগুলো clinically কোথায় কোথায় ইউজ হয়? Another paid question for written exam. তো আমরা কিছু নাম বলি। Prostaglandin E1 analogs. Misoprostol, Alprostadil, Gemiprost. Misoprostol, Alprostadil, Gemiprost. These three drugs are example of prostaglandin E1 analog. মিসোপ্রস্টলের নামটা কি তোমাদের মনে পড়ে? কোথাও এর আগে বলা হয়েছে? Can you recollect? কি শুনতে পাচ্ছ তোমরা? পেপটিক আলসার ডিজিজ। ভেরি গুড। ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজে মিসোপ্রস্টলের ইউজ আছে। ওখানে কি হিসেবে এটা ইউজ করা হয়? প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটরস কি মিসোপ্রস্টল? পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্টে অনেকগুলো ড্রাগ আছে। কিছু আছে অ্যান্টাসিড, কিছু আছে H2 ব্লকারস, কিছু আছে প্রোটন পাম্প ইনহিবিটরস। মিসোপ্রস্টল কিন্তু এগুলোর মধ্যে না, অ্যানাদার গ্রুপে। সেটার হেডিং কি? H2 receptor and মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্টস। মনে পড়ে? মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্টস, কথা বলো, মনে পড়ে? What are the mucosal protective agents used in treatment of peptic ulcer? একটা হলো prostaglandin analog, that is misoprostol. এছাড়া আর কি আছে? আরো দুইটার নাম বলতে হবে। Bismuth compound. Another one, sucralfate. সুক্রালফেট। তাহলে মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্ট হচ্ছে মিসোপ্রস্টল, এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ। এছাড়া আরো দুইটা গ্রুপ আছে, তারা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ না, আদার্স। একটা হচ্ছে সুক্রালফেট আর একটা হচ্ছে বিসমার্ট কম্পাউন্ড। ঠিক আছে, তো আমরা ইন রিলেশন ওখানে একটু বলে ফেললাম। তাহলে মিসোপ্রস্টল এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ। ইট ইজ ইউজড ইন ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ। আরো এটার আরো ইউজ আছে। আর্লি থেরাপিউটিক অ্যাবর্শন, যদি কারো আর্লি ট্রাইমেস্টারে কোনো কারণে মেডিকেল অ্যাবর্শন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ওই অ্যাবর্শনকে ইন্ডাকশন করার জন্য মিসোপ্রস্টল ইউজ করা যেতে পারে। অ্যানাদার ইউজ হচ্ছে পিপিএইচ, কন্ট্রোল অফ পিপিএইচ। কন্ট্রোল অফ পিপিএইচও মিসোপ্রস্টল ইউজ। তাহলে মিসোপ্রস্টল ইউজ আমরা পেলাম। নাম্বার 1 পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের পাশাপাশি আরেকটা ইউজ বলা যায়, সেটা হলো যে টু প্রিভেন্ট NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ। টু প্রিভেন্ট, একটা হলো ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ, অ্যানাদার ওয়ান ইজ টু প্রিভেন্ট NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ। তো NSAID ইউজ করলে পেপটিক আলসার ডিজিজ হতে পারে, এই জন্য রুটিন প্র্যাকটিস হচ্ছে এর সঙ্গে PPI দিয়ে দেওয়া হয়। তো PPI ছাড়াও এই মিসোপ্রস্টল এটাও একটা গ্রুপ, যেটাও এই ক্ষেত্রে ইফেক্টিভ to prevent NSAID induced peptic ulcer disease. তাহলে peptic ulcer disease treatment or prevention in case of NSAID induced peptic ulcer disease. এছাড়া early therapeutic abortion or first trimester abortion. Another one is control of PPIs, postpartum hemorrhage control করার জন্য এই মিসোপ্রস্টল ইউজ করা যেতে পারে। তো another prostaglandin E1 analog, Alprostadil. তো অ্যালপ্রোস্টাডিলের একটা ইউজ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এটা কর্পাস ক্যাভার্নোসাসে ইনজেক্ট করে দিলে এটা লোকালি এটা ভ্যাসোডাইলেট করে
এটা ইরেকটাইল ডিসফাংশন এটাকে ট্রিট করতে পারে। কারণ ইরেকশন তোমরা জেনে এসছো এতদিনে ফিজিওলজিক্যালি যে এটা হচ্ছে ভাস্কুলার ফেনোমেনা, ভাস্কোডাইলেশন দিয়ে এটার মেকানিজম। তো এই জন্য এই প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ ইউজ করলে এটা লোকালি ভাস্কোডাইলেশন করে ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট করে। অ্যানাদার ইউজ অফ এলপ্রোস্টাডিল, দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ, টু মেইনটেইন patency of ductus arteriosus in neonate in case of congenital heart disease. কিছু কিছু congenital heart disease অনেক সময় ডাক্টাস আর্টারিওসাস এর প্যাটেন্সি মেইনটেইন করার দরকার হতে পারে, সেই ক্ষেত্রে এলপ্রোস্টাডিল ইউজ করা যেতে পারে। নেক্সট, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 অ্যানালগ। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর আরেক নাম কি prostacyclin. বলো? Prostacyclin or prostaglandin I2 analog. It is also used clinically. Prostaglandin I2 or prostacyclin analog. দুইটা আছে এই গ্রুপে, একটা হচ্ছে ipoprostenol, another one is iloprost. Ipoprostenol and iloprost. This group of drugs used in treatment of severe pulmonary hypertension. তাহলে ট্রিটমেন্ট অফ পালমোনারি হাইপারটেনশনে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 অ্যানালগ or prostacyclin analog named ipoprostenol and iloprost. তাহলে prostacyclin or prostaglandin I2 analog, iloprost and ipoprostenol are used in treatment of severe pulmonary hypertension. Next আমরা আসি prostaglandin F2 alpha analog. Prostaglandin F2 alpha analog. Prostaglandin F2 alpha analogs এর এক্সাম্পল একটা হচ্ছে ডাইনোপ্রস্ট। ডাইনোপ্রস্ট এই নামটা কোথায় শুনছো তোমরা? মনে করতে পারো? পড়ানো হয়েছে তোমাদের একটা টপিকস টার্ম 1 এর রিলেশনে, কারো মনে পড়ে? প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ ডাইনোপ্রস্ট কোথায় বলা হয়েছে তোমাদের? কারো মনে পড়ে না? ড্রাগস অ্যাক্টিং অন ইউটেরাস পড়ানো হয়েছিল, মনে আছে? liver induced ড্রাগস অ্যাক্টিং অন ইউটেরাস এর মধ্যে কি কি ছিল? কিছু আছে যেগুলো ইউটেরাইন কন্ট্রাকশন করে, একবোলিক্স, আর কিছু আছে ইউটেরাইন রিল্যাক্সেশন করে, টোকোলাইটিক্স। এই একবোলিক্স গ্রুপের মধ্যে কি কি ছিল? কারো কি মনে পড়ে? একটা ছিল অক্সিটোসিন আর একটা ছিল আর্গোমেট্রিন। অ্যানাদার গ্রুপ ছিল প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। এখানে ছিল একটা ছিল প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ ডাইনোপ্রস্ট, অ্যানাদার প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যানালগ, সেটা হচ্ছে ডাইনোপ্রস্টন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ হচ্ছে ডাইনোপ্রস্ট আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যানালগ হচ্ছে ডাইনোপ্রস্টন। দুটোরই সিমিলার ইউজ, that is induction of labor and late therapeutic aversion. Induction of labor and late therapeutic aversion. এই পারপাসে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যানালগ ডাইনোপ্রস্টন and প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ ডাইনোপ্রস্ট ইউজ হয়। তাহলে ইন্ডাকশন অফ লেবার দ্যাট ইজ একবোলিক্স হিসেবে, আর হচ্ছে ফর ইন্ডাকশন অফ লেট থেরাপিউটিক অ্যাভারশন। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ এর অ্যানাদার এক্সাম্পল কার্বোপ্রস্ট, এটাও তোমাদের বলা হয়ে গেছে ওই রিলেশনে, মনে আছে? কার্বোপ্রস্টের ইউজ কি? এ প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ কার্বোপ্রস্ট, where it is used? second trimester Very good. Control of refractory PPH due to uterine atony. PPH or postpartum hemorrhage কন্ট্রোল করার জন্য অনেক ড্রাগ ইউজ হয়, যেমন অক্সিটোসিন ইউজ করা হয়, আর্গোমেট্রিন ইউজ করা হয়, মিসোপ্রোস্টল ইউজ করা হয়। এগুলো দিয়েও যদি কন্ট্রোল করা না যায়, লাস্ট রিসোর্ট
ফর কন্ট্রোল অফ পিপিএইচ ডিউ টু ইউটেরাইন অ্যাটনি, যে ড্রাগটা ইউজ হয় সেটা হচ্ছে কার্বোপ্রস্ট। এটা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগ, তার মানে এগবোলিক ইফেক্ট। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগের another use, that is in treatment of open angle glaucoma. আমি এই যে ফিজিওলজিক্যাল রোল বলার সময় বলতেছিলাম রেগুলেশন অফ ইন্ট্রাঅকুলার প্রেসার, ওখানে এই কথাও বলতেছিলাম যে ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ গ্লোকোমা। এখানে একটা গ্রুপ ছিল, অনেক ড্রাগ ছিল লিস্টে, তার মধ্যে একটা গ্রুপ ছিল প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। এবার আসতেছি আমরা সেই পয়েন্টে, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগস তো আমরা কিছু বললাম যেগুলো এগবোলিক হিসেবে ইউজ হয়, আর কোন একটা বললাম যেটা কন্ট্রোল অফ পিপিএইচ এ ইউজ হয়। এবারে আসতেছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগস গুলো ট্রিটমেন্ট অফ ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে ইউজ হয়। এদের এক্সাম্পল হচ্ছে লাটানোপ্রস্ট, বিমাটোপ্রস্ট, ট্রভাপ্রস্ট। গ্লোকোমার ড্রাগে কিন্তু তোমরা পড়ে এসছো, বলা হয়েছে তোমাদের। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আর ল্যাটানোপ্রস্ট, বিমাটোপ্রস্ট, ট্রভাপ্রস্ট। তাহলে আমরা physiological role of prostaglandin, names of clinically important prostaglandins, and clinical uses of the important prostaglandin analogs. এবারে আমরা চলে যাই এই যে synthetic pathway of eicosanoids. Synthetic pathways of eicosanoids, that is prostaglandin and leukotrienes, এদের সিনথেসিসকে অনেক সময় ইনহিবিট করার প্রয়োজন হতে পারে আমাদের। এটা ফর থেরাপিউটিক পারপাস, আমাদের ক্লিনিক্যাল বেনিফিটের জন্যই আমরা কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে এই আমাদের বডিতে যাতে কিছু কিছু প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিস ইনহিবিশন করা যায়, লিউকোট্রিনের সিনথেসিস ইনহিবিট করা যায়, সেজন্য আমাদের প্রয়োজন হতে পারে টু ইনহিবিট or to interfere the activity of eicosanoids. How can we inhibit the synthesis or activity of eicosanoids or prostaglandins and or leukotrienes? তাহলে কিভাবে আমরা ইনহিবিট করতে পারবো এই ইকোসানয়েডস গুলো or prostaglandins or leukotrienes গুলো? এগুলো সিনথেসিস ইনহিবিট করতে পারি বা অ্যাক্টিভিটি ইন্টারফেয়ার করতে পারবো আমরা কিভাবে? enzyme আমাদের পাথওয়ের কোন জায়গায় ব্লক করে দিতে হবে, তাই না? তো সিনথেসিস ইনহিবিট করা যেতে পারে যে তার সিনথেটিক পাথওয়ের কোন জায়গায় আমরা ব্লক করে দিতে পারি, আর এর অ্যাক্টিভিটি ইন্টারফেয়ার করার জন্য বা এর অ্যাক্টিভিটিকে ইনহিবিট করা বা সাপ্রেস করা বা অ্যান্টাগোনাইজ করার জন্য তো যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা এর রিসেপ্টরকে ব্লক করে দিয়ে আমরা অ্যান্টাগোনাইজ করতে পারবো। এই হলো মূল কথা। তো কিভাবে করা যেতে পারে? আমরা পাথওয়ের একদম শুরু থেকে আসি। একদম গোড়াতে হলো মেমব্রেন ফসফোলিপিড ব্রেকডাউন হয় বাই দ্য এনজাইম ফসফোলাইপেজ A2 হয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে গোড়াতেই যদি আমরা ইনহিবিট করতে চাই তাহলে আমাদেরকে ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করতে হবে। তো ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে কাজ করে কোন ড্রাগ? Which group of drugs inhibit phospholipase A2? Corticosteroids. এটা কিভাবে কাজ করে? Corticosteroids stimulate synthesis of a polypeptide known as lipocortin 1. Corticosteroid stimulates synthesis of a polypeptide known as lipocortin 1. এই lipocortin 1 inhibit phospholipase A2. আলটিমেট কথা হলো যে স্টেরয়েড দিলে এই লাইপোকর্টিন 1 তৈরি হয় যেটা ফসফোলাইপেজ A2 এনজাইমকে ইনহিবিট করে। তো গোড়াতেই এই এনজাইম যদি ইনহিবিশন হয়ে যায় তাহলে আর ফার্দার স্টেপস গুলোই হবে না। এটা হলো একটা অ্যাপ্রোচ
What are the approaches to inhibit synthesis of eicosanoids or arachidonic acids or arachidonic acid metabolites, that is prostaglandins and or leukotrienes? তাহলে এক নাম্বার হচ্ছে, নাম্বার 1 হচ্ছে কর্টিকোস্টেরয়েড দিয়ে আমরা গোড়াতেই ফসফোলাইপেজ জে2 এনজাইমকে ইনহিবিট করে এদের সিনথেসিসকে ইনহিবিট করে দিতে পারি। ফার্দার যদি নিচে যাওয়া যায় তাহলে হবে কি একটু স্পেসিফিকেশনে চলে আসবে। কর্টিকোস্টেরয়েড যে ইনহিবিট করবে এটা কিন্তু ইন জেনারেল অল অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস এর সিনথেসিসকে ইনহিবিট করবে, সেটা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসও ইনহিবিট করবে, লিউকোট্রিন সিনথেসিসও ইনহিবিট করবে। তো যদি আমাদের স্পেসিফিক ইনহিবিশন দরকার হয়, আমরা সবগুলোর ইনহিবিশন চাই না, আমরা যদি চাই যে আইদার আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করব অথবা লিউকোট্রিন সিনথেসিস ইনহিবিট করব, তাহলে আমাদের স্পেসিফিক পাথওয়েতে চলে আসতে হবে। তো যদি আমরা চাই যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করব, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটরস হিসেবে স্পেসিফিক গ্রুপ যেটা সেটা হলো NSAID। এটা তোমাদের অ্যানালজেসিক পড়ানো হয়েছে, এখানে বলা হয়েছে। তো NSAID গ্রুপের অ্যানালজেসিক এরা কিভাবে কাজ করে? বাই ইনহিবিটিং সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম দ্যাট ইজ COX পাথওয়ে। তো NSAID সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করে ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে দিতে পারে। এইভাবে সে অ্যানালজেসিক ইফেক্ট, অ্যান্টিপাইরেটিক ইফেক্ট, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট এগুলো দেয়। ইভেন একটা NSAID অ্যাসপিরিন ইন লো ডোজ অলসো গিভস অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট। লো ডোজ অ্যাসপিরিন দিলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টও হয়। তাহলে কক্স পাথওয়ে আর সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করে আমরা ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে ডিফারেন্ট ইফেক্ট পাইতে পারি, যেমন অ্যান্টিপাইরেটিক effect, anti-inflammatory effect, analgesic effect, and antiplatelet effect. Another pathway, that is LOX pathway, that is by inhibiting 5-lipoxygenase enzyme. By inhibiting 5-lipoxygenase enzyme, আমরা লিউকোট্রিন সিনথেসিসকে ইনহিবিট করতে পারি। তো যদি 5-lipoxygenase ইনহিবিটর ইউজ করা হয় তাহলে লিউকোট্রিন সিনথেসিস ইনহিবিট হয়ে যাবে, লিউকোট্রিন অ্যাক্টিভিটি সাপ্রেস হয়ে যাবে। তো এক্সাম্পল অফ 5-lipoxygenase enzyme is Zileuton, a drug known as Zileuton, Zeleeuton, Zileuton। এটা হচ্ছে 5-lipoxygenase enzyme ইনহিবিটর। তো এই জিলিউটন দিলে এই লক্স পাথওয়ের এনজাইম 5-lipoxygen ইনহিবিশন হয়ে যাবে, লিউকোট্রিন সিনথেসিস আর হবে না। তো এইভাবে লিউকোট্রিন সিনথেসিস ইনহিবিট করা যায়। তাহলে আমরা এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের পাথওয়ে যেটা একদম মেমব্রেন ফসফোলিপিড ব্রেকডাউন থেকে শুরু করে প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রিন তৈরি হওয়া পর্যন্ত এই যে পাথওয়েটা মেটাবলিক পাথওয়ে, এই পাথওয়ের ইনহিবিটরস হিসেবে যে গ্রুপগুলো পেলাম ড্রাগের, নাম্বার 1 কর্টিকোস্টেরয়েডস, নাম্বার 2 NSAIDs, and number 3 5-lipoxygenase enzyme inhibitor Zileuton। তো এই রিলেশনে আর একটা গ্রুপের নামও বলে ফেলি, এরা আসলে সিনথেসিস ইনহিবিটর না, বাট অ্যাক্টিভিটি ইন্টারফেয়ারিং ড্রাগস। সেটা হলো লিউকোট্রিন, এবং এটারই ইউজ কিন্তু এই পাথওয়ের ক্ষেত্রে এই ড্রাগ অটাকয়েডস এর লিঙ্কে বেশি। আমরা যেমন এদিকে পেলাম কর্টিকোস্টেরয়েড, এটা তো ক্লিনিক্যালি ভেরি 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 ইউজফুল। তারপরে কক্স ইনহিবিটরস, NSAIDs, এই গ্রুপের ড্রাগ গুলো অনেক 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 ইউজ হয়। বাট লক্স ইনহিবিটর যে ড্রাগ বললাম আমরা নাম জিলিউটন, 5-lipoxygenase এনজাইম ইনহিবিটর, এটা কিন্তু ক্লিনিক্যালি আসলে ইউজ হয় না। ক্লিনিক্যালি ইউজ হয় হচ্ছে লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। তো লিউকোট্রিনের অ্যাক্টিভিটিকে কমানোর জন্য আমরা সিনথেসিস ইনহিবিটরের ড্রাগও আছে, কিন্তু এটা ক্লিনিক্যালি ইউজ ওইভাবে হয় না। তো এই রিলেশনে যেটা বেশি ইউজ হয় সেটা হলো লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। তো লিউকোট্রিন তৈরি হওয়ার পরে সেই রিসিপ্টরের মাধ্যমে কাজ করে, লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। তো সেই লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট গুলো লিউকোট্রিন অ্যাক্টিভিটিকে কমানোর জন্য ইউজ করা হয়। এদের এক্সাম্পল হচ্ছে জাফিরলুকাস্ট অ্যান্ড মন্টেলুকাস্ট।
জাফিরলুকাস্ট অ্যান্ড মন্টেলুকাস্ট। এরা হচ্ছে লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। কোথায় এই ড্রাগগুলো ইউজ হয় তোমরা কি শুনছো? Asthma. Asthma. মন্টেলুকাস্টের নাম তো এখন প্রায় মানুষই জানে। কোন ডিজিজের ট্রিটমেন্টে ইউজ হয় জানো কি? Asthma. Sir, bronchial asthma. ব্রঙ্কিয়াল অ্যাজমা। ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমায় এই লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ হয়। আচ্ছা এই রিলেশনে তোমাদের একটু নলেজ অ্যাসেস করে দেখি। ব্রঙ্কিয়াল অ্যাজমা ম্যাক্সিমাম ক্ষেত্রে এর প্যাথোজেনেসিসটা কি বলো তো দেখি? ব্রঙ্কিয়াল অ্যাজমা প্যাথোলজিতে বা মেডিসিনে পড়ানো হয়েছে তোমাদের? স্যার ইনফ্লামেশন একটু আইডিয়া আছে কি কারো? স্যার ইনফ্লামেশন হয় মিউকোসা। ইনফ্লামেশন কোন টাইপের ইনফ্লামেশন হয়? স্যার মাস্ট সেলটা Sir, ইয়ে করেছে, মাস্ট সেলটার এখানে স্যার মাস্ট সেল অ্যাক্টিভেট হয়, এখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন এগুলো রিলিজ হবে। স্যার এরপরে যাই হোক ভ্যাসোকনস্ট্রাকশন হয়নি। তো অ্যাজমার অনেক ভেরিয়েন্ট আছে প্যাথোজেনেসিসে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় প্যাথোজেনেসিস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা স্টার্টস উইথ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন দিয়ে অ্যাজমার প্যাথোজেনেসিস শুরু হয়, বাট রিপিটেড এক্সপোজার টু দ্য অ্যালার্জেন, এক্ষেত্রে কিন্তু অ্যালার্জেন রেসপন্সিবল, অনেক এনভায়রনমেন্টাল এজেন্ট এগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করে অ্যাজমার প্যাথোজেনেসিসে। তো ফার্স্ট এক্সপোজার টাইপ 1 হাইপারসেনসিটিভিটি যে মেকানিজম আমরা বলেছি এর আগে, ফার্স্ট এক্সপোজার টু অ্যালার্জেন আইজিই তৈরি হয়ে থাকে, মাস্ট সেলের গায়ে এই আইজিই লেগে থাকে। সাবসিকুয়েন্ট এক্সপোজারে ওই মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেনের সঙ্গে অ্যালার্জেনের সঙ্গে সেন্সিটাইজ যে মাস্ট সেল যার গায়ে আইজিই লাগানো আছে, ওই আইজিইর সঙ্গে এই অ্যালার্জেন গুলোর রিঅ্যাকশন হয়, অ্যাটাচমেন্ট হয়। তো পাশাপাশি যে আইজি তাদের মধ্যে ব্রিজিং হয়, এর কারণে মাস্ট সেল অ্যাক্টিভেশন হয়ে মাস্ট সেল ডিগ্রানুলেশন হয় বা মাস্ট সেল থেকে মিডিয়েটর রিলিজ হয়। তো কিছু হলো প্রিফর্ম মিডিয়েটর, প্রাইমারি মিডিয়েটর যেমন হিস্টামিন, সেরোটোনিন এগুলো, আর কিছু হচ্ছে নিউলি সিনথেসাইজড আর ডিনোভো সিনথেসিস অফ মিডিয়েটরস, তার মধ্যে হচ্ছে এই ইকোসানোয়েডস গুলো, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, এরা নতুন ভাবে তৈরি হয়ে সিনথেসিস হয়, এগুলো এর প্যাথোজেনেসিসে রোল প্লে করে। তবে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যেটা হয়, তো টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন বা অ্যালার্জিক রিঅ্যাকশন বা অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন এইসব ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রোল আছে, যদি শক হয়ে যায় তাহলে তো অ্যাড্রেনালিন নাম্বার 1 ট্রিটমেন্ট, এছাড়া স্টেরয়েড অ্যান্ড অ্যান্টিহিস্টামিন। তো অ্যান্টিহিস্টামিন সব জায়গায় আছে এই টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের লিঙ্কে। তবে সিভিয়ারিটি অনুযায়ী যদি একদম শক হয়ে যায়, অ্যানাফাইল্যাকটিক শক, তখন ইমিডিয়েট ট্রিটমেন্ট হিসেবে, এমার্জেন্সি ট্রিটমেন্ট হিসেবে অ্যাড্রেনালিন দিতে হয়, আর বাকি কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন পাশাপাশি থাকে। তো কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যদিও আমরা বলতেছি যে এর প্যাথোজেনেসিসটা স্টার্ট হয় উইথ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, বাট রিপিটেড এক্সপোজার টু অ্যালার্জেন, অ্যাজমা তো ক্রনিক ডিজিজ, এইসব পেশেন্টের বারবার এক্সপোজার হইতে থাকে, যার কারণে যে অ্যালার্জেনের কারণে যার অ্যাজমা হয় সেই অ্যালার্জেনের রিপিটেড এক্সপোজার হইতে থাকে এবং রিপিটেডলি এই ব্রঙ্কিয়াল মিউকোজাল ওয়ালে রিঅ্যাকশন হইতে থাকে, ইনফ্লামেশন হইতে থাকে, এবং রিপিটেড অ্যান্ড ক্রনিক যখন হয়ে যায় এক্সপোজার, তখন তার ইনফ্লামেশনের নেচার চেঞ্জ হয়ে যায়। ক্রনিক হয়ে গেলে এটা একসময় ক্রনিক ইনফ্লামেশনের টার্ন নেয়। যদিও স্টার্ট হয় টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হিসেবে, কিন্তু ক্রনিক হওয়ার কারণে সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দ্য অ্যালার্জেন হইতে হইতে এটা নেচারটা চেঞ্জ হয়ে ক্রনিক ইনফ্লামেশনের টার্ন নেয়। এই জন্য অ্যাজমার ট্রিটমেন্টে কিন্তু আমরা, যদিও তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমার ড্রাগ এখনো পড়ানো হয়নি, আচ্ছা সামনে হবে, ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্টে কিন্তু অ্যান্টিহিস্টামিন ইউজের কথা কোথাও নাই, যদিও টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন দিয়ে শুরু হয় আমরা বলতেছি। এর কারণ হলো এটাই যে যদিও শুরু হয় টাইপ 1 দিয়ে, কিন্তু এটা আসলে কিছু সময় পরেই এটা ক্রনিক ইনফ্লামেটরি চেঞ্জ
হয়ে যায় মিউকোজা ব্রঙ্কিয়াল ওয়ালে। তো এই জন্য যখন ক্রনিক ইনফ্লামেটরি চেঞ্জ হয় তখন আর অ্যান্টিহিস্টামিনের কোনো রোল থাকে না। তো এই জন্য এক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি যে ড্রাগ যেগুলো ক্রনিক ইনফ্লামেশনে ইফেক্টিভ এইসব ড্রাগ ইউজ করতে হয়। এই জন্য এক্ষেত্রে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে কর্টিকোস্টেরয়েড অ্যান্ড অলসো এই লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এই গ্রুপও ভেরি মাচ ইফেক্টিভ। স্টেরয়েড, লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অ্যানাদার গ্রুপ আছে মাস্ট সেল স্টেবিলাইজার্স। এগুলো হলো ফর ক্রনিক ইনফ্লামেটরি চেঞ্জকে করার জন্য, রিভার্স করার জন্য। আর ইমিডিয়েট রিলিফের জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদের আবার ব্রঙ্কোডাইলেটর ইউজ হয়। সালবুটামল তোমাদের পড়ে আসছে, বিটা 2 অ্যাগনিস্ট, অটোনমিক রিলেশনে পড়া হয়েছে। আচ্ছা, এটা তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমার ড্রাগ বলার সময় বলে, এখানে আমি একটু লিঙ্কে শুধু বললাম লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন আমরা একটা কথা বলি, এটা তোমাদের অ্যানালজেসিক আর এনএসআইডি রিলেশনেও বলা হয়েছে একটু। এই যে আমরা বলতেছি কক্স ইনহিবিটরস, এনএসআইডিস, এই কক্সের আবার দুইটা আইসোজাইম আছে। সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমের দুইটা এনজাইম ভেরিয়েন্ট আছে, আইসোজাইম আছে। কি কি বলতো? এনএসআইডি পড়ানোর সময় তো বলা হয়েছে, মনে করতে পারো? কক্স কয় ধরনের আছে? সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম কয় ধরনের আছে? COX-1, COX-2. COX-1 and COX-2, ঠিক আছে? COX-1 and COX-2, these are the two types of COX. Cyclooxygenase enzyme এর দুইটা টাইপস, cyclooxygenase 1 and cyclooxygenase 2। এখন এনএসআইডি গুলোর এই হিসেবে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। কিছু এনএসআইডি আছে যে যারা COX-1 and COX-2 দুই এনজাইমকেই ইনহিবিট করতে পারে, তাদেরকে বলা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটরস। আর যে এনএসআইডি গুলো সিলেক্টিভলি COX-2 কে ইনহিবিট করে তাদেরকে বলা হয় সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস। তাহলে কক্স এনজাইম আমাদের বডিতে তৈরি হয়, এটার দুইটা ভ্যারাইটি, একটা হচ্ছে COX-1 আর একটা হচ্ছে COX-2। আর এদেরকে ইনহিবিট করে যে ড্রাগ এনএসআইডিস, তাদের এই দুই এনজাইমকে ইনহিবিট করার ক্যাপাসিটির উপরে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো যে এনএসআইডি গুলো নন সিলেক্টিভ, দ্যাট ইজ দে নন সিলেক্টিভলি ইনহিবিট বোথ COX-1 and COX-2, তারা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটরস। and those NSAIDs that inhibit only COX-2 তাদের selectively তাদেরকে বলা হচ্ছে selective COX-2 inhibitors. What are the non-selective COX inhibitors and what are the selective COX-2 inhibitors? বলো। অ্যাসপিরিন, ইটোরোলাক, এটা হচ্ছে সব নন-সিলেক্টিভ। Aspirin, diclofenac, aceclofenac, ইটোরোলাক, ন্যাপ্রোক্সেন, ইন্ডোমিথাসিন, আইবুপ্রোফেন, এগুলো সব হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটরস। এবারে সিলেক্টিভ কক্স ইনহিবিটরস এর নাম বলো। সিলেক্টিভ কক্স ইনহিবিটরস, COX-2 সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস, এরা হচ্ছে গুলো কক্সিপস, সেলেকক্সিব, ভেলডেকক্সিব, ইটোরিকক্সিব। সেলেকক্সিব, ভেলডেকক্সিব, ইটোরিকক্সিব। আর শুরুতে যেটা ছিল এই গ্রুপের রফেকক্সিব, এটা এখন ব্যান্ড হয়ে গেছে, এটা একসময় খুব ইউজ হতো শুরুতে। তো এখন আছে এগুলোই সেলেকক্সিব, ভেলডেকক্সিব এন্ড ইটোরিকক্সিব। আরেকটা ড্রাগকেও সিলেক্টিভ COX-2 ইনহিবিটর বলা হয়, সেটার নাম হচ্ছে ইটোডোলাক। ইটোডোলাক। তো তোমাদের এই কনসেপ্টটা থাকতে হবে যে COX-1 and COX-2 কক্স এনজাইমের এই দুইটা টাইপস, সেই বেসিসে এনএসআইডি গুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, নন সিলেক্টিভ COX inhibitors and selective COX-2 inhibitors. Now question, what are the advantages of selective COX-2 inhibitors?
এটা কিন্তু ওই রিলেশনে তোমাদের বলা হয়েছে এনএসআইডি পড়ানোর সময়, এখানে রিপিটেশন হচ্ছে বলা চলে। সিলেক্টিভ COX-2 ইনহিবিশনের সুবিধাগুলো কি কি মনে পড়ে কি? আচ্ছা, এটা বুঝতে হলে তোমাদের COX-2 আমাদের বডির কোথায় কোনটা তৈরি হয় এটা আইডিয়া থাকতে হবে। মনে আছে? COX-1 enzyme, that is cyclooxygenase enzyme বা এই COX-1 pathway, এটাকে বলা হয় কনস্টিটিউটিভ। এটা আমাদের বডিতে নর্মাল ফিজিওলজিক্যাল রোল প্লে করার জন্য আমাদের বডিতে অলওয়েজ তৈরি হয়, বডির ডিফারেন্ট অর্গানস এন্ড টিস্যুতে, সেলে। সাইক্লোঅক্সিজেনেস এনজাইম COX-1 যেটা, এই এনজাইম ভেরিয়েন্ট যেটা সাইক্লোঅক্সিজেনেস COX-1, it is produced or synthesized in our body normally, physiologically, in different tissues, এবং সেখানে তারা ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল রোল প্লে করে, প্রোটেক্টিভ ফাংশন সে প্লে করে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা সবসময় বলি সেটা হলো জে ট্রাক্ট। জে ট্রাক্ট মিউকোজা প্রোটেকশন দেয়। এই COX-1 এনজাইম দিয়ে যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো তৈরি হয়, prostaglandin E1, prostaglandin E2 and prostacyclin, that is prostaglandin I2. Prostaglandin E2 একদিকে, prostaglandin I2 একদিকে। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন এরা হলো COX-1 এনজাইম দিয়ে তৈরি হয়। তো এরা আমাদের যে ট্রাক্ট মিউকোজাতে প্রোটেক্টিভ রোল প্লে করে। কিডনিতেও এদের প্রোটেক্টিভ রোল আছে, কিডনিতেও, রিপ্রোডাক্টিভ টিস্যুতে এদের প্রোটেক্টিভ রোল আছে। তো বডির ডিফারেন্ট সাইটে এদের প্রোটেক্টিভ রোল আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলি যে জে ট্রাক্ট মিউকোজাল প্রোটেকশন। তো তাহলে এনএসআইডি যদি ইউজ করা হয় আর এটা যদি নন সিলেক্টিভ হয়, তো তাহলে তো আমরা এনএসআইডি ইউজ করব পেইন রিলিফ করার জন্য। পেইন রিলিফ করতে গিয়ে আবার নরমালি যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যে ট্রাক্ট মিউকোজাতে প্রোটেক্টিভ রোল প্লে করতো, এই প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো সিনথেসিসও ইনহিবিট হয়ে যাবে। হয়ে গেলে যে ট্রাক্ট মিউকোজার প্রোটেকশন থাকবে না। প্রোটেকশন না থাকলে যে ট্রাক্ট মিউকোজাল ইরোশন, আলসারেশন, দ্যাট ইজ পেপটিক আলসার, ইভেন পারফোরেশন আর ব্লিডিং ও হতে পারে। তাহলে যদি নন সিলেক্টিভ COX ইনহিবিটরস ইউজ করা হয় তাহলে কিন্তু আমরা দেখতেছি যে নন সিলেক্টিভ হওয়ার কারণে, COX-1 ইনহিবিশন হওয়ার কারণে যে ট্রাক্ট মিউকোজাল প্রোটেকশন এটা থাকবে না। তাহলে যে ট্রাক্ট মিউকোজাল ইনজুরি, ইরোশন, আলসারেশন, পারফোরেশন, ব্লিডিং এগুলো হওয়ার রিস্ক থেকে যাচ্ছে। আচ্ছা, এখন COX-2 আবার কোথায়? COX-2 এনজাইম যেটা, এই এনজাইমটা আবার আমাদের বডিতে নরমালি তৈরি হয় কম। It is inducive, that is, it is produced when it is induced to be produced. তখনই এটা তৈরি হয় যখন তাকে ইনডিউস করা হয়, স্টিমুলেট করা হয়। নরমালি ফিজিওলজিক্যালি এটা তৈরি খুব কম হয়। তো সেই ইনডিউসিং এজেন্ট গুলো কি কি বা ইনডিউসিং ফ্যাক্টর গুলো কি কি? ইনফ্লামেটরি ফ্যাক্টর, ইনফ্লামেশনের যেসব ফ্যাক্টর আছে, ট্রিগারিং ফ্যাক্টর, ইমিউনোজেন, অ্যান্টিজেন, অ্যালার্জেন, ইভেন কার্সিনোজেন, নিওপ্লাস্টিক এজেন্ট মানে নিওপ্লাসিয়া, এগুলো দিয়েও কিন্তু এই COX-2 এই এনজাইম ইনডিউস হয়। বা তাহলে ইনফ্লামেটরি কন্ডিশনে আর নিওপ্লাস্টিক কন্ডিশনে COX-2 এনজাইমের এক্সপ্রেশন বেশি হয়। তো এই জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট পাওয়ার জন্য এই মূল মেকানিজম হচ্ছে মূলত COX-2 এনজাইমকে ইনহিবিট করা। আমরা যে এনএসআইডি দিয়ে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপাইরেটিক আর অ্যান্টি অ্যানালজেসিক ইফেক্ট পাই, এটা মূলত বাই ইনহিবিটিং, যদি আমরা একদম সিলেক্টিভ কথা বলি তাহলে আসলে এই অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট মূলত পাই বাই ইনহিবিটিং COX-2 এনজাইম। সাইক্লোঅক্সিজেনেস 2 এনজাইমকে ইনহিবিট করেই আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট পাই, কারণ COX-2 এনজাইম তৈরি হয় at the site of inflammation or at the site of neoplasm.
তো যেহেতু ইনফ্লামেটরি সাইটে ওটা তৈরি হয়, তো যদি আমরা সেই এনজাইমকে সিলেক্টিভলি ইনহিবিট করতে পারি তাহলে কিন্তু আমরা সিলেক্টিভ ইফেক্ট পাবো। শুধু কক্স-2 কে ইনহিবিট হবে তাহলে কক্স-2 মিডিয়েটেড যে ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো ইনফ্ল্যামেটরি সাইটে তৈরি হচ্ছে, আমরা সিলেক্টিভলি সেই প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো সিনথেসিসকে ইনহিবিট করতে পারবো উইদাউট ইন্টারফেয়ারিং synthesis of prostaglandins that are synthesized by COX-1 enzyme. তো যদি আমরা সিলেক্টিভলি COX-2 কে ইনহিবিট করি তাহলে আমরা সিলেক্টিভ অ্যান্টি ইনফ্ল্যামেটরি এন্ড অ্যানালজেসিক এন্ড অ্যান্টিপাইরেটিক ইফেক্ট পাবো এট দ্য সাইট অফ ইনফ্লামেশন। যে জায়গায় প্রবলেম সেই জায়গার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস তারা ইনহিবিট করবে, ইফেক্টটা সিলেক্টিভ হবে। আর বাড়তি সুবিধা হলো যে নন সিলেক্টিভ হলে যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এন্ড প্রোস্টাসাইক্লিন দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যেগুলো প্রোটেক্টিভ রোল দেয় যেমন জে ট্র্যাক মিউকোজায়, তো COX-1 ইনহিবিশন না হওয়ার কারণে এই প্রোটেক্টিভ মেকানিজম গুলো হ্যাম্পার হবে না। তাহলে তোমরা বুঝতে পারলে কি সিলেক্টিভ COX-2 ইনহিবিটর ইউজের সুবিধা কি কি বুঝলে একজন বলো দেখে? অ্যাডভান্টেজেস অফ সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস বলো। স্যার গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজটা প্রিভেন্ট হবে, গ্যাস্ট্রিক মিউকোজাল প্রোটেকশন হবে, তাই না? গ্যাস্ট্রিক মিউকোজাল প্রোটেক্টিভ মেকানিজম এটা হ্যাম্পার হবে না, এই জন্য যে ট্রাক যে অ্যাডভার্স ইফেক্ট এগুলো হবে না, তাই না? কি কি অ্যাডভার্স ইফেক্ট হয় এনএসআইডির কারণে যে ট্রাকটে? আগেও বলছি, আজকেও বললাম, রিপিটেশন হচ্ছে, দেখি তোমরা ফলো করতে পারতেছো কিনা বলো। গ্যাস্ট্রিক ইরোশন, গ্যাস্ট্রিক আলসারেশন, পেপটিক আলসার ডিজিজ, পারফোরেশন এন্ড ব্লিডিং, এগুলো হলো যে ট্র্যাক্ট অ্যাডভার্স ইফেক্ট অফ এনএসআইডি। তো এটা নন সিলেক্টিভে হওয়ার চান্স বেশি না সিলেক্টিভে হওয়ার চান্স বেশি বলো? গুলোতে হওয়ার চান্স বেশি, কারণ নন সিলেক্টিভ গুলো COX-1 এন্ড COX-2 দুটাকে ইনহিবিট করতেছে। তো আমাদের এনএসআইড ইউজ করলে আমাদের যে ডিজায়ার্ড ইফেক্ট আমরা যেটা চাচ্ছি যে অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট হবে, তো এটার জন্য আমাদের দরকার শুধু ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন যেগুলো এগুলোর সিনথেসিস ইনহিবিট করা। আর ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো তৈরি হয় এট দ্য সাইট অফ ইনফ্লামেশন বাই দ্য এনজাইম COX-2। তো কাজেই আমরা যদি সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস ইউজ করি তাহলে শুধু ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো ইনফ্ল্যামেটরি সাইটে এখানে ইনহিবিশন হবে, আর COX-1 কে সে ইনহিবিট করবে না। এজন্য COX-1 মিডিয়েটেড সিনথেসিস অফ প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলোর সিনথেসিস এন্ড অ্যাকশন এগুলো হ্যাম্পার হবে না, যার ফলে COX-1 মিডিয়েটেড প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনট্যাক্ট থাকার কারণে প্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো তৈরি হইতেই থাকবে, যে ট্র্যাক মিউকোজাল প্রোটেকশন এন্ড আদার সাইটের প্রোটেকশন এগুলো ঠিক থাকবে, মেইনটেইন হবে। ঠিক আছে? তবে is there any disadvantage of use of selective COX-2 inhibitor? আমরা তো সুবিধাই বললাম এতক্ষণ যে আমরা সিলেক্টিভ ইফেক্ট পাবো, টার্গেট সাইড ইফেক্ট পাবো, আর প্রোটেক্টিভ ফাংশন এটা হ্যাম্পার হবে না, এজন্য যে ট্র্যাক্টের অ্যাডভার্স ইফেক্ট হবে না, যে ট্র্যাক্ট মিউকোজাল প্রোটেকশন ঠিক থাকবে। এখন কোনো অসুবিধা আছে কিনা সিলেক্টিভ COX-2 ইনহিবিটর ইউজের, কোনো অসুবিধা আছে কিনা? আছে স্যার, এটা আছে। বলো দেখি কি অসুবিধা? প্লেটিয়াম পসিবলি আমি বলছি, তো এখানে রিপিটেশন হচ্ছে, বলো। প্লেটলেট স্যার COX-2 ইনহিবিটর থাকে, তো ওইটা COX-2 দিয়ে প্লেটলেটরা কাজ করে, তো ওইখানেও এফেক্ট করবে স্যার। হার্ট ডিজিজ, বলো বলো কি বলতে চাও, বলো দেখি। প্লেটলেটের কথা বলতে চাচ্ছ নাকি? ব্লিডিং বেড়ে যেতে পারে, অ্যাসপিরিন দিলে অনেক সময় স্যার ব্লিডিং
সুবিধা বললাম, কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা আছে এই কারণে যে আমি তোমাদেরকে বললাম যে সিলেক্টিভ কক্স টু ইনহিবিটরের ফার্স্ট ড্রাগ যেটা মার্কেটে এসেছিল রফেকক্সিব, ওইটার এই অসুবিধাগুলো বেশি ছিল, এই কারণে কিন্তু ওইটা ব্যান্ড হয়ে গেছে, মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। সেটা এবার বলছি, সেই ডিসঅ্যাডভান্টেজটা সেটা হচ্ছে আমরা বললাম যে COX-2 মিডিয়েটেড সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিনস এগুলো মূলত at the site of inflammation হয়, ইনফ্ল্যামেটরি সাইটে ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলোর সিনথেসিস এই মূলত COX-2 মিডিয়েটেড। তো দুই একটা জায়গায় আবার নর্মাল ফিজিওলজিক্যাল রোল ইম্পর্টেন্ট রোল প্লে করার জন্য এই COX-2 মিডিয়েটেড প্রোস্টাগ্ল্যান্ডিনের রোল আছে। তার মধ্যে একটা হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম থেকে যে এক ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় যেটার নাম হচ্ছে প্রোস্টাসাইক্লিন। এন্ডোথেলিয়াম derived synthesis of prostacyclin, that is prostaglandin I2, এটা কিন্তু আবার COX-2 mediated। endothelium derived synthesis of prostacyclin, that is prostaglandin I2, prostaglandin I2 is COX-2 mediated, and renal perfusion and renal tubular function মেইনটেইন করার জন্য যে প্রোস্টাগ্ল্যান্ডিন কাজ করে এটাও COX-2 mediated synthesis হয়। তাহলে এই দুইটা ইম্পর্টেন্ট জায়গায় আবার COX-2 mediated প্রোস্টাগ্ল্যান্ডিন ফিজিওলজিক্যাল রোল প্লে করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো COX-2 mediated synthesis of prostacyclin in endothelium, এটার রোল হচ্ছে ভ্যাসোডাইলেশন এন্ড ইনহিবিট প্লেটলেট এগ্রিগেশন। তার মানে নরমালি এটা ভাস্কুলার ফ্লুইডিটি, ব্লাডের ফ্লুইডিটি এটা মেইনটেইন করতেছে, পারফিউশন অর্গান পারফিউশন মেইনটেইন করতে এটা হেল্প করতেছে ভ্যাসোডাইলেট করে এবং প্লেটলেট এগ্রিগেশন যাতে না হয় ইনহিবিট করে। আর রেনাল ফাংশন মেইনটেইন করতেছে, রেনাল পারফিউশন বাড়ায় দেয়, রেনাল টিউবুলার ফাংশন মেইনটেইন করে। এটাও এই প্রোস্টাগ্ল্যান্ডিন দ্যাট ইজ COX-2 mediated সিনথেসিস হয়ে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে রেনাল ফাংশনও মেইনটেইন হয়। তো যদি আমরা COX-2 ইনহিবিট করে দেই, সিলেক্টিভ COX-2 ইনহিবিটর ইউজ করে, তাতে আমরা বেনিফিট পাবো যে এট দ্য সাইট অফ ইনফ্লামেশন অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট পাবো, অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক ইফেক্ট পাবো, যে ট্র্যাক মিউকোজাল প্রোটেকশন এটা ইনট্যাক্ট থাকবে, মেইনটেইন হবে, এটা আমরা সুবিধা পাইলাম। অসুবিধা এটুকুও হতে পারে, সেটা হলো যে প্রোস্টাসাইক্লিন সিনথেসিসও ইনহিবিট হয়ে যাবে, এটা যেহেতু COX-2 মিডিয়েটেড। আর এই প্রোস্টাসাইক্লিনের রোল হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট এন্ড ভ্যাসোডাইলেশন। তো সেই ভ্যাসোডাইলেশন যদি না হয় তাহলে ভ্যাসোস্পাজম হবে, অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট যদি না হয় তাহলে প্লেটলেট এগ্রিগেশন হবে। তাহলে দেয়ার ইজ increased risk of platelet aggregation followed by thrombosis followed by embolism and thromboembolism এর যেসব কমপ্লিকেশন, cardiovascular and cerebrovascular complication, that is acute myocardial infarction, acute cerebral ischemic stroke, এগুলোর রিস্ক কিন্তু একটু বেড়ে যায়। এবং রফেকক্সিবের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল, যেটা ইউজ করার পরে ওই সব পেশেন্টদের তাদের অ্যাকিউট এমআই এবং ইসকেমিক স্ট্রোক বেশি হচ্ছিল। তো এটা যখন স্টাডিতে এসে গেল তখন আবার এটা উইথড্র করে দেওয়া হয়েছে। পরে আবার এগুলোকে আরো করে দেখা গেছে যে কক্সিব গ্রুপের কিছু কিছু ড্রাগ ডেভেলপ করা হয়েছে, তো যেগুলোর ক্ষেত্রে এই রিস্ক যে নাই তা বলা যায় না, রিলেটিভলি কম, সেই জন্য তার মধ্যে সেলেকক্সিব, ইটোরিকক্সিব এগুলো এখনো মার্কেটে চলছে। তাহলে এই হলো একটা অসুবিধা, যে যেহেতু এন্ডোথেলিয়াল ডেরাইভড সিনথেসিস অফ prostacyclin is also COX-2 mediated, and renal prostaglandin that maintain renal perfusion and renal tubular function is also COX-2 mediated.
করা হয়, তাহলে সুবিধার পাশাপাশি অনেক সময় এই অসুবিধা হতে পারে। একটা হলো যে সাইক্লিন সিনথেসিস ইনহিবিট হয়ে গেল এন্ডোথেলিয়ামে, এই কারণে দেয়ার ইজ রিস্ক অফ থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন। এন্ড অলসো যেহেতু রেনাল পারফিউশন এন্ড রেনাল টিউবুলার ফাংশন মেনটেন করার যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এটাও COX-2 মিডিয়েটেড সিনথেসিস হয়। তো যদি এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হয়ে যায়, তাহলে রেনাল পারফিউশন কমে যাবে, রেনাল টিউবুলার ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যাবে। তাহলে রেনাল ইম্পেয়ারমেন্ট, ইভেন রেনাল ফেইলুর হতে পারে, নেফ্রোপ্যাথি হতে পারে। এটাকেই বলা হয় অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, স্পেশালি যদি ক্রনিক্যালি ইউজ করা হয়। এটা কিন্তু নন সিলেক্টিভের ক্ষেত্রেও হতে, নন সিলেক্টিভের ক্ষেত্রেও তো COX-2 উপর ইফেক্ট আছে। নন সিলেক্টিভ গুলো COX-1 COX-2 কেও ইনহিবিট করে, লং টার্ম ইউজ করলেও এই অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। তো সিলেক্টিভ হলে যেহেতু সিলেক্টিভলি সিলেক্টিভ NSAID, নন সিলেক্টিভ COX ইনহিবিটর, এগুলোর চাইতে যেহেতু সিলেক্টিভ COX-2 ইনহিবিটরের সুবিধা আমরা বলছি, এই কারণে এটা ইউজ করা শুরু করলাম। তো ইউজ করার পরে অনেকের আবার দেখা যায় যে ইডিমা ডেভেলপ করে, ফেসিয়াল সোয়েলিং হয়ে যায়, তার মানে কার্ডিওভাস্কুলার বা রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়ে এগুলো হতে পারে। তো তখন আবার এই ড্রাগ উইথড্র করতে হয়। তো ঠিক আছে, তাহলে এটা তোমাদের রিটেনের জন্য বা ভাইবার জন্য তোমাদের প্রিপেয়ার করে রাখতে হবে যে হঠাৎ, তাহলে COX-1 এনজাইম কয় ধরনের আছে, আর COX-1 এন্ড COX এনজাইম কয় ধরনের আছে, COX-1 এন্ড COX-2। তো এই COX-1 এন্ড COX-2 এনজাইম ইনহিবিশনের বেসিসে NSAID গুলোকে আবার কয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, নন সিলেক্টিভ COX-2 ইনহিবিটর এন্ড সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। তো সিলেক্টিভ COX, যে সিলেক্টিভ সাইটে আমাদের টার্গেট ইফেক্ট, সিলেক্টিভ ইফেক্ট দেবে, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দিবে, সুবিধা সিলেক্টিভ ইফেক্ট, টার্গেট ইফেক্ট। আর একটা সুবিধা হলো যে ফিজিওলজিক্যাল প্রোটেক্টিভ মেকানিজম যেগুলো, এগুলো হ্যাম্পার হবে না। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জে ট্র্যাক প্রোটেকশন, তো এটা মেনটেন থাকবে। আবার অসুবিধাও দেখা যাচ্ছে রেয়ারলি হতে পারে, একটা হলো যে থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন হতে পারে, এন্ডোথেলিয়াল প্রোস্টাসাইক্লিন সিনথেসিস যেহেতু COX-2 মিডিয়েটেড, এই কারণে এটা ইনহিবিশন হলে প্রোস্টাসাইক্লিন আর তৈরি না হলে তখন প্লেটলেট অ্যাগ্রিগেশন হতে পারে। আবার অপরদিকে থ্রম্বোক্সিন A2 ফাংশন এটা বেড়ে গেল তখন রিলেটিভলি, এই কারণে প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়ে থ্রম্বোসিস, এম্বোলিজম এন্ড থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন হতে পারে। আর রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন এটাও COX-2 মিডিয়েটেড সিনথেসিস হয়, এই কারণে সিলেক্টিভ COX-2 ইনহিবিশন করলে রেনাল ইম্পেয়ারমেন্টও হতে পারে। এবারে তোমাদের এটাও রিপিটেশন হচ্ছে, বাট যেহেতু এই ইকোসানয়েডের রিলেশনে, প্রোস্টাগ্ল্যান্ডিনস এর রিলেশনে আসতেছে, এই জন্য এটাও একটু ডিসকাস করি। অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য একটা NSAID ইউজ করা হয়। অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট ড্রাগস তো তোমাদের পড়ানো হয়েছে অনেক ড্রাগস, তার মধ্যে একটা গ্রুপ হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন। এটাও পেইড কোশ্চেন, রিটেন এন্ড ভাইবার। হোয়াই ইজ লো ডোজ অ্যাসপিরিন ইউজড অ্যাজ অ্যান্টিপ্লেটলেট এজেন্ট? মনে করতে পারো? Recollect your memory. Why is low dose aspirin used as antiplatelet agent? বলো দেখি একজন। Homogen A2 inhibit করেছে। বলো। একটা করা যেতে পারে যে থ্রম্বোক্সেন A2 এর সিনথেসিসকে ইনহিবিট করা, তাই না? জি স্যার। থ্রম্বোক্সেন A2 সিনথেসিসকে ইনহিবিট করতে পারে, যেহেতু থ্রম্বোক্সেন A2 প্লেটলেট অ্যাগ্রিগেশন নিজেই করায়, তো কাজে ওর সিনথেসিস যদি আমরা ইনহিবিট করে দেই, তাহলে আমরা অ্যান্টিপ্লেটলেট ইফেক্টকে এনহ্যান্স করতে পারলাম, অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আমরা বেশি পাইলাম। এটা একটা মেকানিজম হতে পারে। আর কি হতে পারে উল্টা দিক থেকে?
স্যার প্রোস্টাসাইক্লিন প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন বাড়ায় দেবে। প্রোস্টাসাইক্লিনের সিনথেসিসকে যদি আমরা বাড়াই এনহ্যান্স করি অথবা প্রোস্টাসাইক্লিনই যদি আমরা ইউজ করি ডাইরেক্টলি ড্রাগ হিসেবে, প্রোস্টাসাইক্লিন অ্যানালগ, ডাইরেক্টলি বলতে অ্যানালগ, এই যে একটু আগে বলা হয়েছে প্রোস্টাসাইক্লিন অ্যানালগ, কি নাম বলা হয়েছিল? প্রোস্টাসাইক্লিন অ্যানালগের নাম কি কি বলছি? ইসোপ্রস্টল তো প্রোস্টাসাইক্লিন অ্যানালগ না, ইপোপ্রোস্টেনল এন্ড আইলোপ্রস্ট, ইপোপ্রোস্টেনল এন্ড আইলোপ্রস্ট, এরা হচ্ছে প্রোস্টাসাইক্লিন অ্যানালগ। তাহলে একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমরা প্রোস্টাসাইক্লিন অ্যানালগ ইউজ করতে পারি। এমন কথা, প্রোস্টাসাইক্লিনের অ্যাকশনকে এনহ্যান্স করলে সে যেহেতু নিজেই অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দেয়, তাহলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আমরা পাবো। এই জন্য অ্যান্টিপ্লেটলেট ড্রাগের গ্রুপের মধ্যে একটা এটাও কিন্তু আছে যে প্রোস্টাসাইক্লিন অ্যানালগ। তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে থ্রম্বোক্সেন A2 যেহেতু প্লেটলেট এগ্রিগেট করায়, তাহলে আমরা বাই ইনহিবিটিং সিনথেসিস অফ থ্রম্বোক্সেন A2 এখন অ্যাসপিরিনের ডোজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্টস, এটা আমরা ডিসকাস করছি, মনে পড়ে? লো ডোজে এক ধরনের ইফেক্ট, আর একটু বেশি ডোজ হলে আরেক ধরনের, আর একটু বেশি হলে আরেক ধরনের, ভেরি হাই ডোজে আবার লো ডোজে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট, তারপরে মডারেট ডোজে অ্যান্টিপাইরেটিক অ্যান্টিপাইরেটিক এন্ড মাইল্ড অ্যানালজেসিক ইফেক্ট। আচ্ছা, তারপরে হাই ডোজে পটেন্ট পাওয়ারফুল অ্যানালজেসিক ইফেক্ট, তাই না? আর অনেক হাই ডোজে হচ্ছে পাওয়ারফুল তাই না? তার মানে হলো অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়ার জন্য আমরা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করি। এখন কোশ্চেন হলো যে লো ডোজ অ্যাসপিরিন কেন? হাই ডোজ ইউজ করলে আমাদের সমস্যা কোথায়? এটার এক্সপ্লেনেশন কি? লো ডোজ অ্যাসপিরিন শুধু তো এটার এক্সপ্লেনেশন কক্সন ইনহিবিট করে আমরা চাই আর আউটসাইড হ্যাঁ, আমরা যে আমরা সিলেক্টিভলি থ্রম্বোক্সেন A2 এর সিনথেসিসকে ইনহিবিট করব। থ্রম্বোক্সেন A2 একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, আবার প্রোস্টাগ্ল্যান্ডিন E1, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন D2, প্রোস্টাগ্ল্যান্ডিন H, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, অনেক প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, কতগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, ওগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন। থ্রম্বোক্সেন A2 একটা প্রোস্টাগ্ল্যান্ডিন। তো যদি আমরা হাই ডোজ অ্যাসপিরিন ইউজ করি তাহলে এর প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশনটা হয়ে যাবে ইন জেনারেল, সে সব প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসকে ইনহিবিট করে দেবে। তো সেই ক্ষেত্রে হবে কি, সেই সব প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে এদিকে থ্রম্বোক্সেন A2 ও থাকবে, আবার প্রোস্টাসাইক্লিনও থাকবে। তো যদি আমরা হাই ডোজ অ্যাসপিরিন দিয়ে সব প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসকে ইনহিবিট করে দেই, তাহলে কিন্তু আসলে আমাদের যে ডিজায়ার সেটা পূর্ণ হবে না। আমরা চাচ্ছি যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাবো, এই জন্য আমরা শুধু থ্রম্বোক্সেন A2 কে সিনথেসিস হইতে দেব না, বাকি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলোর ইফেক্ট ঠিক থাকবে। কারণ বাকি প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো তো আমার প্রোস্টাগ্ল্যান্ডিন প্লেটলেট এগ্রিগেশন বাড়ায় না, বরং একটা প্রোস্টাগ্ল্যান্ডিন আছে যেটা বরং প্লেটলেট এগ্রিগেশন কমায়, প্রোস্টাসাইক্লিন। হ্যাঁ, এটা আরো বরং প্রোস্টাগ্ল্যান্ডিন প্লেটলেট এগ্রিগেশনকে আরো কমায়, সেটা তো আমাদের দরকার। তো যদি আমরা লো ডোজ দেই, শুধু থ্রম্বোক্সেন A2 সিনথেসিস ইনহিবিট হবে উইদাউট ইন্টারফেয়ারিং সিনথেসিস অফ প্রোস্টাসাইক্লিন, যে নিজেও প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করে। প্রোস্টাসাইক্লিন মানে নিজেও অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দেয়, তো কাজে ওটাকে তো আমাদের ডিস্টার্ব করার দরকার নাই, ওটা থাকলে বরং আমার অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আরো বাড়তেছে। তো এই জন্য সিলেক্টিভলি আমরা থ্রম্বোক্সেন A2 কে সিনথেসিস হইতে দেব না, এই জন্য লো ডোজ অ্যাসপিরিন ইজ এনাফ। Low dose aspirin is enough for selective inhibition of synthesis of thromboxane A2 without interfering synthesis of prostacyclin. তো তাতে আমাদের সুবিধা হলো যে একদিকে থ্রম্বোক্সেন A2 সিনথেসিস ইনহিবিট করতে পারলাম লো ডোজ দিয়ে সিলেক্টিভলি, তো অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আমরা পেলাম। ওদিক দিয়ে আবার যেহেতু প্রোস্টাসাইক্লিন সিনথেসিস হ্যাম্পার হচ্ছে না, সেও এডিশনাল অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দিবে।
তো আমাদের এই সুবিধা হলো। আর যদি আমরা নন সিলেক্টিভলি এটার ইফেক্ট আমরা পেতে চাই বা এমন ডোজ দেই যেটা নন সিলেক্টিভ হবে, হাই ডোজ অ্যাসপিরিন দিলাম, তখন সে থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিট করবে, ওদিকে প্রোস্টাসাইক্লিন সিনথেসিস ইনহিবিট করবে। তো তাতে কি হলো, থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিট হওয়ার কারণে আমরা অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পেলাম, মানলাম, কিন্তু প্রোস্টাসাইক্লিন সিনথেসিসও যে পাশাপাশি ইনহিবিট হয়ে গেল, এই কারণে যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট প্রোস্টাসাইক্লিন দিত সেটা আর এখন সে দেবে না। নেট ইফেক্ট কিন্তু যা ছিল তাই থেকে গেল। আমরা যে বাড়তি তোমাদের ওই আমাদের অন্য টিচারদের সঙ্গে যোগাযোগ হয়েছে? স্যার ওই মামুন স্যারকে এখনো কল দেওয়া হয়নি, আপনার এই আজকে ক্লাসে পরে কল দেবো আর কি নাকি? আচ্ছা, মামুন সাহেবের সঙ্গে যোগাযোগ করো আজকে। উনি আচ্ছা, কালকে আর- ক্লাস নেবেন, কবে নেবেন এটা ডিসকাস করে কনফার্ম করে তারপরে আমাকে জানাই দাও। যদি উনি কালকে নিতে চান তাহলে হয়তো আমি কালকে নেব না, আর যদি না নেন তাহলে কালকে আমি নেব। যাই হোক, তোমরা ওনার সঙ্গে একটু যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা হুম। আর মাহবুব সাহেবের সঙ্গে কি আর যোগাযোগ হয়েছে? স্যার, ওনাকে কল দিয়েছিলাম, উনি ধরেনি আর কি, কয়েকবার কল দিয়েছি, হয়তো ব্যস্ত কোনো কারণে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওনার সঙ্গে যদি যোগাযোগ হওয়ার পরে কোনো কথা থাকে তাহলে আমাকে জানাই দিও, বা আমিও কথা বলবো, অসুবিধা নেই। তো ঠিক আছে, তোমাদের তো এখন আর ইয়া নাই, তোমরা সেকেন্ড প্রপ দিয়ে দিছো তাই না? জি স্যার। এখন তো তোমাদের সামনের যে প্রপ সেই প্রপেরই এখন ক্লাস চলতেছে। আগে তোমরা যেহেতু অন্য ফেজে ছিলে, ওই অন্য ফেজের পরীক্ষা করতে থাকো, কারণ পরিস্থিতি এরকম চলতে থাকলে হয়তো এইভাবেই ক্লাস শেষ হয়ে যাবে। আবার যদি ডিসিশন হয় পরীক্ষার, তখন পরীক্ষা এইভাবেই হয়তোবা এই পড়াশোনা এই ক্লাসের উপরেই হয়তোবা দিতে হবে। কাজেই তোমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করে ক্লাসও করো এবং সাথে সাথে পড়ে ফেলো, সব চ্যাপ্টারগুলো টপিকগুলো পড়ে ফেলো। তোমাদের অ্যাটেন্ডেন্স তো এই অবস্থা কেন? এত কথা বলা হলো অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। অ্যাটেন্ডেন্স ইমপ্রুভ না করলে তো আমরা ক্লাস নেওয়ার ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। না স্যার, অন্যান্য ইয়েতে ছিল, এই আজকে দুপুরবেলায় শুধু আজকে নাই। এর আগের ক্লাসে বেশি ছিল? ছিল স্যার, 110-12 জনের মতো ছিল। এই ক্লাসে এত পুয়ার কেন, অনলি 78? স্যার দুপুরে ক্লাস করে একটু কষ্ট হয়ে যায়, মানে এই কারণে পোলাপান হয়তো কম থাকতেছে। তো তোমরা কখন দুপুরে না করলে কখন করবা? সকাল 9টায় তো প্যাথোলজির ক্লাস, 10টায় মাইক্রোবায়োলজি শুরু হয় এবং এটা একটু দেরি হয়ে যায় শেষ হইতে, সেই জন্য তো আমি 12টা বললাম। তো 11টা থেকে করবা? না স্যার, ওটাতে ওই যে ওনার আবার সমস্যা হবে। হ্যাঁ, না তাহলে মাইক্রোবায়োলজি ক্লাস যদি 11টায় শেষ করতে পারো তোমরা, তাহলে আমি 11টায় শুরু করতে পারবো। আজকে কয়টা ক্লাস শেষ হয়েছিল মাইক্রোবায়োলজি? স্যার আজকে না ছিল না, ওনার ওই যে শনি সোম আর বুধবার 3 দিন থাকে। ও, আজকে ছিল না? না স্যার। আচ্ছা আচ্ছা, মানে এখন ওই ফিক্সড 3 দিন হয়ে গেছে। হ্যাঁ, উনি 3 দিনই নিচ্ছে। তবে ওনার স্যার শনিবার সোমবার আর বুধবার। শনি সোম বুধ, আচ্ছা আচ্ছা।
তাহলে এটা আমাকে আগে ইনফর্ম করলে তো আমি আগে শুরু করতে পারতাম। উনি ডেটটা পরে ফিক্স করছে আর কি, আপনাকে ফোন দেওয়ার পর। তাহলে যদি তোমাদের এরকম হয় যে এই 10টার ক্লাস নাই, হ্যাঁ স্যার। আমি ক্লাস দিন, তাহলে তোমরা আমাকে আগে ইনফর্ম করলে আমি তাহলে আর্লি শুরু করলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে তোমরা একটু পড়াশোনা করো আর সবাইকে জানাই দাও ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাই, জি স্যার অবশ্যই। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।